আজকে শুধুই এনজয়মেন্ট, শুধুই আনন্দ, কালকের জয় আমরা আজকে উপভোগ করব। আর বেশি কিছু বলার নেই। আনন্দ আমরা করবই, কিন্তু কয়েকটা মোহনবাগানকে নিয়ে আপডেট আছে, সেটা আপনাদের সঙ্গে শেয়ার করব। এর পরের মানে আফটার এই লিগ জয় কি কি হবে সেটা নিয়ে আগে একটু অল্প আলোচনা করে নেব, তারপর চলে যাব কালকের ম্যাচ নিয়ে। প্রথমত, লিগ শিল্ড জয় করা আমাদের হয়ে গেছে। আমরা ভারতবর্ষের 1 নম্বর টিম এই মুহূর্তে। এটা নিয়ে আর কোনো কথাবার্তা বা প্রশ্নচিহ্ন নেই। নেক্সট যে ব্যাপারটা হচ্ছে, আমাদের আইএসএল কাপটা রয়েছে। তো এই কাপটা আমাদেরকে জিততে হবে, তাহলে একই বছর কাপ লিগ শিল্ড জেতার যে টিমগুলো রয়েছে বেঙ্গালুরু এবং মুম্বাই, তাদের সঙ্গে আমরা তৃতীয় টিম হিসেবে নাম লিখিয়ে ফেলবো। তো এটা একটা বড় টার্গেট আমাদের হওয়া উচিত। সেমিফাইনালের ডেট, প্লে অফসের ডেট, ফাইনালের ডেট সব অলরেডি ঘোষণা করা হয়ে গেছে। তো সেগুলো কীরকম একটু দেখে নেওয়া যাক। প্রথম খেলাটা হচ্ছে 19 তারিখ উড়িষ্যা এবং কেরালা ব্লাস্টার, এবং পরের খেলাটা গোয়া চেন্নাই। এই উড়িষ্যা কেরালা ব্লাস্টার খেলাটাতে যারা জিতবে তাদের সঙ্গেই কিন্তু আমাদের খেলা হবে। তো এই বিষয়ে একটু সাবধান থাকতে হবে। উড়িষ্যা কিন্তু পাখির চোখ করে নিয়েছে, কারণ লাস্ট ম্যাচে দেখা গেছিলো ওরা সেইভাবে গা বাঁচিয়ে খেলেছে, সেইভাবে খেলেনি। ওরা কিন্তু আইএসএল কাপটাকে টার্গেট করেছে। তো ওদেরকে একটু সামলে খেলতে হবে। জানি না কেরালা ব্লাস্টার ওদেরকে হারাতে পারবে কিনা। ধরেই নিতে হবে যে উড়িষ্যাই উঠছে, উড়িষ্যাকেই আমরা সামনে পাবো, এরম ধরেই এগোতে হবে। এবার যেই উঠুক না কেন, আমাদের সেমিফাইনাল খেলাগুলো পড়ছে 23 তারিখ এবং 28 তারিখ। এই দুটো দিন আমাদের সেমিফাইনাল। প্রথমটা অ্যাওয়ে ম্যাচ হবে, মানে যদি উড়িষ্যা ওঠে তাহলে কলিঙ্গ স্টেডিয়ামে হবে। আর যদি কেরালা ওঠে তাহলে কেরালা ব্লাস্টারের স্টেডিয়ামে হবে। আর পরের যে ম্যাচটা আছে 28 তারিখ, ওটা কিন্তু আমাদের হোম ম্যাচ, ওটা আমাদের যুব ভারতীতেই হবে। তো উড়িষ্যার বিরুদ্ধে যদি ম্যাচটা পড়ে তাহলে আবার একটা বড় চ্যালেঞ্জ হতে চলেছে। সেক্ষেত্রে সেমিফাইনালটাই একটা বড় চ্যালেঞ্জ হবে। আর যদি ফাইনালে আবার মুম্বাই ওঠে তাহলে তো চ্যালেঞ্জের পর চ্যালেঞ্জ। তবে এইগুলো চ্যালেঞ্জগুলো নিতেই হবে। তবুও 1 সপ্তাহ সময় আছে, এখন আনন্দ করার দিন। এখন থেকে ভেবে লাভ নেই। 1 সপ্তাহ রেস্ট নেওয়ারও সময় আছে, প্র্যাকটিস করার সময় আছে, সব কিছু আছে। অতএব এখন মাথা ব্যথা করে লাভ নেই। কালকের ম্যাচে আমরা ফিরে আসি। তো কালকে কমেন্টে দেখলাম কয়েকজন লিখেছেন যে দিমি কথা আমি বললাম না। আমি কারুর কথাই বলতে চাইনি, কয়েকটা নাম বেরিয়ে এসেছিলো তাই। আর দিমির কথা না বললে হয়? দিমি এখন হয়ে গেছে আমাদের ব্যারেটোর মতো, শীত গ্রীষ্ম বর্ষা দিমিই ভরসা। তো দিমিকে নিয়ে আলাদা করে কি বলবো? দিমি আর মোহনবাগান এখন মানে একই শব্দ হয়ে গেছে, মানে একে অপরের পরিপূরক। মোহনবাগান এখন দিমিকে ছাড়া ভাবা যাচ্ছে না, আর দিমিকে মোহনবাগান ছাড়া ভাবা যাচ্ছে না। আর দিমিকে নিয়ে আমি কি বলবো? গত কয়েক বছরে মোহনবাগানে খেলে যাওয়া সমস্ত বিদেশিদের মধ্যে সবার চেয়ে সেরা হচ্ছে দিমি। আর এর বেশি দিমিকে নিয়ে আমি আর কিছু বলতে পারছি না। দিমি 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 আমাদের সমর্থকদের মনে যে জায়গাটা করে নিয়েছে, সেটার জন্যই দিমিকে নিয়ে গানও বেরিয়ে গেছে। তবে ম্যাচের প্রথম থেকে যে জিনিসটা খেয়াল করা গেছে সেটা হচ্ছে যে মুম্বাই সিটি এফসি হয়তো মাঝ মাঠের দখলটা নিচ্ছিল, পজিশন বেশি নিচ্ছিল, বল বেশিক্ষণ তাদের পায়ে থাকছিল, এটা মানতেই হবে। কিন্তু সেই রকম পেনিট্রেটিং অ্যাটাক যেটা মোহনবাগান প্রথম মিনিট থেকে তুলেছিল মনবীরের থ্রু দিয়ে, দিমি জাস্ট বলটা পেলো না, নাহলে ওখানেই গোল হয়ে যায়। এরপরেও লিস্টান যে হেডটা করেছিল বারে লেগে ফিরে এলো। তো অ্যাট্যাক প্রথম থেকেই মোহনবাগানেরই বেশি ছিল। বল কন্ট্রোল, খেলার দখল মুম্বাইয়ের হাতে ছিল। আর একটা বিষয় আমি খেয়াল করে দেখেছিলাম, মোটামুটি আপনি বলতে পারেন 35 মিনিট থেকেই কিন্তু আমি মুম্বাই টিমের একটা ল্যাগিং দেখতে পেয়েছি। মানে কালকে যে ওয়েদারটা ছিল সেটা কিন্তু সত্যিকারে আনপ্লেয়েবল একটা ওয়েদার ছিল। ওই ওয়েদারে সত্যি কথা বলতে ফুটবল খেলা যায় না। তো সেই সমস্যায় মুম্বাই 35 মিনিটের পর থেকেই ভুগতে শুরু করে, এবং আমাদের যা প্ল্যান ছিল একদম সাকসেসফুল ছিল যে মুম্বাই ছুটুক, অ্যাট্যাক করুক, চেষ্টা করে যাক, তারপরে কিছুক্ষণ পরে ওদের জিপ বেরোবে, আর আমাদেরকে 90 মিনিট খেলতে হবে। লাস্ট 80 মিনিট থেকে 90 মিনিটের যে 10 মিনিট সেটাও ফ্যাক্টর হয়েছিল। সেখানেও মোহনবাগান একটা গোল করেছিল, মুম্বাই একটা গোল করেছিল। ওই গোলটা না হলে কিন্তু চাপ হয়ে যেত। 80 মিনিটের মাথায় আমি আগেই বলেছিলাম মুম্বাই কিন্তু গোল একটা করবেই, এবং ছাংতে গোলটা করে। ছাংতে অসাধারণ প্লেয়ার। আর একটা কথা হচ্ছে যে আমরা চ্যাম্পিয়ন হয়েছি বলে লিগ শিল্ড জিতেছি, সবই ঠিক আছে, কিন্তু অপোনেন্টের খেলা ভুলে গেলে চলবে না। তাদেরকে প্রশংসা করতেই হবে, তাদের প্রশংসা প্রাপ্য। কালকে মুম্বাই সিটি এফসিও চ্যাম্পিয়নের মতো খেলেছে। তারা শেষ মুহূর্ত পর্যন্ত লড়াই করে গেছে, এমনকি ইনজুরি টাইমের কাছাকাছি সময়ও তারা
গোল করে আমাদেরকে জয়ের রাস্তায় কাঁটা বিছিয়ে দিয়েছে, তারা তাদের দিক থেকে যথেষ্ট ভালো খেলেছে, যথেষ্ট লড়াই করেছে এবং তারা এত ভালো খেলেছে বলেই তো আমাদেরকে এত লড়াই করতে হয়েছে, এত কষ্ট করে জিততে হয়েছে। তো তাদের কৃতিত্বও একদম ছোট করা উচিত নয়। মুম্বাই সিটি এফসি যথেষ্ট ভালো টিম এবং তারা কালকে নিজেদের খেলার দম দেখিয়ে খেলেছে, কিন্তু আমরা তাদের থেকে বেটার খেলেছি এবং আমরা তাদেরকে ছাপিয়ে গেছি, তাই আমরা কালকে জিতেছি। আর রেফারিং পুরো ম্যাচে খারাপ কিছু হয়নি, তবে মুম্বাইকে যে টানবে সেটা আমি আগেই বলেছিলাম এবং সেটা হয়েও ছিল, এটা অস্বীকার করার কোনো জায়গা নেই। লাস্টে যে ব্র্যান্ডন হ্যামিলকে কার্ডটা দেখানো হয়েছিল, ওই কার্ডটা দেখানোর কিন্তু কোনো মানে ছিল না। ওই রকম সিচুয়েশানে যখন একটা গোল করলে মানে মুম্বাই করে দিলে আমরা ম্যাচটা হেরে যাব, সেই রকম সিচুয়েশানে যে কোনো রেফারি যদি সে অপোনেন্টকে না টানে বা অপোনেন্টের প্রতি কোনো দুর্বলতা না থাকে, তাহলে সে কখনোই লাল কার্ড দেবে না। আর কিছু মিনিট খেলা বাকি ছিল, তো ওই মুহূর্তে লাল কার্ডের জন্য যদি মোহনবাগান ম্যাচটা হেরে যেত মানে ম্যাচটা যদি ড্র হয়ে যেত আর আমরা লিগ শিল্ডটা হেরে যেতাম, তাহলে কিন্তু রেফারিই পুরোপুরি দায়ী থাকতো। এবং রেফারি সেটা কিন্তু না জেনে করেনি, রেফারি জানতো এরকম সিচুয়েশানে কিন্তু একটা ইয়েলো কার্ড দেখিয়ে হ্যামিলকে সতর্ক করে ছেড়ে দেওয়া যেত, কিন্তু সে রেড কার্ডটা দেখালো। আমি জানি না তার কি উদ্দেশ্য ছিল, কারণ ওই রেড কার্ডটা কিন্তু আমাদের ক্ষেত্রে বড় চাপ হয়ে যেতে পারতো, কিন্তু চাপ হয়নি। আর একটা জিনিস একটু অবাক হয়েছিলাম, কিয়ান নাসেরিকে বেঞ্চে না দেখে। জানি না ওর কী সমস্যা ছিল, কিয়ান কেন গ্যালারিতে ছিল, রিজার্ভ বেঞ্চে কেন ছিল না, সেটা আমি বলতে পারবো না। তবে কিয়ান নাসেরিকে না দেখতে পেয়ে একটু অবাকই হয়েছিলাম, জানি না ওর কী প্রবলেম হয়েছে, জানার চেষ্টা করব, যদি জানতে পারি আপনাদেরকে জানাবো। তবে এর মধ্যেও একটা কথা ছোট্ট করে বলে রাখতে চাই যে কালকে লিগ শিল্ড জেতার ফলে আমরা যে এএফসি চ্যাম্পিয়ন্স লিগ 2-তে কোয়ালিফাই করেছি, তো সেখানে খেলতে গেলে কিন্তু এই টিম চলবে না, এটা কিন্তু এখন থেকে মাথায় রাখতে হবে। ওখানে যে ধরনের যে বাজেটের টিম আছে তাদের সঙ্গে খেলতে গেলে কিন্তু আমাদেরকে 1-2 ধাপ আরও টিমটাকে উন্নতি করতে হবে। তার জন্য যা করতে হবে মোহনবাগান ম্যানেজমেন্ট করবে, ওটা নিয়ে ভেবে এখন থেকে লাভ নেই। তবে বলবো এই টিমটার ইন্ডিয়ান প্লেয়ারদের নিয়ে খুব বেশি প্রবলেম নেই, খুব বেশি চেঞ্জেসেরও প্রয়োজন নেই। আমাদের রিজার্ভ বেঞ্চ, মেন টিম দুটোই ঠিকঠাক আছে। তবে বিদেশিদের ক্ষেত্রে একটা দুটো পরিবর্তনের দরকার আছে, কারণ টিমটা অ্যাকচুয়ালি কিন্তু বিদেশি এবং ইন্ডিয়ান প্লেয়ার দুজনেই প্রায় কাছাকাছি পারফর্ম করছে, বিদেশিরা একটু বেটার পারফর্ম করছে। অ্যাকচুয়ালি আমাদের 1-2 জন এরকম বিদেশি লাগবে যাদের পারফরমেন্স ইন্ডিয়ার অন্যান্য মানে আমাদের ইন্ডিয়ান প্লেয়ারদের থেকে অনেক বেটার এবং অনেকটা পার্থক্য, এরকম লেভেলের একটু বিদেশি লাগবে। এবং তারা যেন বাকি টিমের বিদেশিদের থেকে একটা এক্সট্রা অর্ডিনারি হয়, এরকম একজন বিদেশি লাগবে যে একার দক্ষতায় ম্যাচটা ঘুরিয়ে দেবে এবং কেউ তাদেরকে আটকাতে পারবে না বা কারোর পক্ষে আটকানো সম্ভব নয়। এরকম একজন বিদেশি এলে এই টিমটা কিন্তু আনবিটেবল হয়ে যাবে। তবে মাঝ সিজনে কোচ চেঞ্জটা আমাদের কিন্তু সাপে বর হলো। আজকে যদি মাঝ সিজনে কোচটা চেঞ্জ না হতো তাহলে কিন্তু আমরা আজকে লিগ শিল্ডটা জিততে পারতাম, এটা একটা বড় প্রশ্নচিহ্ন কিন্তু রয়েই গেল। তবে আজ আর বেশি কথা বলবো না, আপনারা যেরকমভাবে এনজয় করছেন করুন, পারলে কমেন্টে লিখে জানান কে কীভাবে এনজয় করছেন বা কালকে রাত্রি কীভাবে এনজয় করলেন। তো এই ভিডিওতে এইটুকু, যদি ভিডিওটা ভালো লাগে প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন। থ্যাংক ইউ, ধন্যবাদ এবং জয় মোহনবাগান।